আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বলেছিলাম মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাওয়ার যে একটা কেস স্টাডি সেরকম একটা ভিডিও করব, তো আজকে সেই ভিডিওটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন মার্কেট প্লেসের বাইরে থেকে ইন্ডাস্ট্রি ফাইনাল করার পর সেখান থেকে নিশ রিসার্চ করলাম কোন টুল দিয়ে, সাবরেডিটের লিস্ট থেকে কিভাবে আপনি নিশের নাম না জানা সত্ত্বেও অ্যাভেলেবল নিশ আইডিয়া এক জায়গা থেকে খুঁজে নিতে পারবেন, প্লেইং ফিল্ড অর্থাৎ ক্লায়েন্টের বিজনেসটা খুঁজে পাওয়ার পর ক্লায়েন্টের ডিটেলস খুঁজে পাওয়ার চ্যালেঞ্জগুলো ওভারকাম করবেন কিভাবে, ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য একটা অথরিটেটিভ পোর্টফোলিও মেক করার সবচেয়ে সহজ এবং সাস্টেইনেবল ওয়েগুলো কী কী, ক্লায়েন্ট কনভারসেশনের সময় তাকে রিসার্চ পেপার সেন্ড করে কাজটা ফাইনালি নিজের হাতে নিয়ে আসার উপায়, এবং দ্য মোস্ট আস্কড কোয়েশ্চেন পেমেন্ট বাংলাদেশে বসে নিতে পারবেন কিভাবে, সেই সব প্রশ্নের সহজ উত্তর। সো আজকে আর কথা বাড়াবো না, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমাদের আসতেছে হচ্ছে এই ক্লায়েন্টের জন্য নিশ বা ইন্ডাস্ট্রিটা আমি অ্যানালাইসিস করছি কিভাবে। আপনি যদি ইন জেনারেল চিন্তা করেন তাহলে ইন্ডাস্ট্রি বা নিশ আপনি যে কোনোভাবে অ্যানালাইসিস করতে পারেন, আমার প্রিভিয়াসলি দেখানো ভিডিওগুলোর মাধ্যমেও করতে পারেন, অথবা আপনার হাতে অন্য কোনো টেকনিকও থাকতে পারে। পার্টিকুলারলি আমি এই ক্লায়েন্টটাকে খুব অদ্ভুত একটা সিস্টেমে খুঁজে পাইছি, এটা হচ্ছে গিট হাবের মাধ্যমে। আসলে এই ফাংশনটা গিট হাবের যেই টুলটা সেটা যে কিভাবে কাজ করে এইটা বেশ কমপ্লেক্স একটা বিষয়, আমি আপনাকে প্রসিডিউরটা দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, লিঙ্কটা হচ্ছে এইটা, লিঙ্কটা অলরেডি স্ক্রিনে যেহেতু দেখতে পাচ্ছেন, সো আশা করি আপনি এই লিঙ্কে ভিজিট করে দেন হচ্ছে এই টুলের ইউজেসটা এনেবল করতে পারবেন। ফাইন, এখন ঘটনা হচ্ছে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়া রেডিট আছে না, ওই রেডিটের যে সাব রেডিটসগুলো আছে সেই সাব রেডিটগুলোতে যেই ধরনের বিষয়াদি নিয়ে কথাবার্তা হয়, যে ধরনের গসিপিং হয়, যে ধরনের আপনার আলাপ আলোচনা হয়, এই সব কিছুকে আপনি প্রিসাইজ আকারে শর্টলি খুঁজে পাবেন। সাবরেডিট সম্পর্কে কম বেশি সবারই আইডিয়া আছে, তারপরেও বলতেছি সাবরেডিটটা বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় না হইলেও ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা এই কান্ট্রিগুলোতে সাবরেডিট অনেক বেশি চলে। সাবরেডিটে মানুষ যে কোনো একটা প্রশ্ন করে, সে যেই প্রবলেমগুলো ফেস করে সেই প্রবলেমগুলো আমরা যেরকম গুগল ইউজ করি, গুগলে সার্চ করি, মানুষজন সাবরেডিট ইউজ করে। এখন গুগলে তো আসলে কোনো গ্রুপ নাই, আপনাকে ইন জেনারেল সার্চ বক্সে যে সার্চ করতে হচ্ছে, বাট সাবরেডিটে আপনি পার্টিকুলার ওই ইয়ের জন্য টপিকের জন্য গ্রুপ পাবেন। লেটস সে আপনার স্পিকারের সমস্যা হয়েছে, আপনি স্পিকার রিলেটেড গ্রুপ ওখানে পাবেন, ওইগুলাকে সাব রেডিট বলে। রেডিটের আন্ডারে যেই সাব গ্রুপসগুলো থাকে এগুলাকে সাব রেডিট বলে। আপনার পিসিতে কোনো প্রবলেম হয়েছে ওইটার জন্য গ্রুপ আছে। আপনি লেটস সে আপনি একজন কোডার, আপনার কোডিং এ কোনো একটা প্রবলেম হয়েছে, আপনি ওইটার জন্য পার্টিকুলার গ্রুপ খুঁজে পাবেন। এখন এই টুলটা অ্যাকচুয়ালি আমি ইউজ করছি কিভাবে, আমি ডটগুলা কানেক্ট করার চেষ্টা করছি। আমি ইন্ডাস্ট্রি হিসেবে ইন্ডাস্ট্রির যে কি পরিমাণ কোম্পানি থাকতে পারে ওই ইন্ডাস্ট্রির আন্ডারে, যেটা আমি দেখাইছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে, কি ধরনের কোম্পানিজ থাকতে পারে, কত প্রফিট করতেছে তারা, এই ধরনের একটা এস্টিমেটেড ক্যালকুলেশন করে আমি ইন্ডাস্ট্রি হিসেবে আপনার ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি বা আপনি হসপিটাল ইন্ডাস্ট্রি আমি চুজ করছিলাম। এখন এই হসপিটাল ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু আবার আমি আরো অনেক বেশি নিশ রিসার্চ করছি, অ্যানালাইসিস করার পরে শেষ পর্যন্ত একটা নিশে আমি স্টাক হয়েছিলাম, ওটা হচ্ছে হোমোসেক্সুয়াল একটা নিশ। মানে হোমোসেক্সুয়াল জিনিসটা কি, এখনকার সমাজে যে জিনিসটা আপনার ভাইরাসের মতো ছড়ায় যাচ্ছে, বাংলাদেশে তো হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশে আরো বেশি বাজেভাবে হচ্ছে, সেটা হচ্ছে সমকামিতা। এইটা নিয়ে একটা নিশ আছে। কিরকম, হোমোসেক্সুয়াল জিনিসটা মানে হচ্ছে হলো সেম জেন্ডারের মানুষ তার সেম জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, রোমান্টিক অ্যাট্রাকশন ফিল করে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হোমোসেক্সুয়ালিটি। ফাইন, এখন যেহেতু এইটা অলরেডি সমাজে ভাইরাসের মতো ছড়ায় গেছে, তার মানে এটাকে রেস্ট্রিক্ট করার জন্যেও কোনো না কোনো কিছু আছে, কোনো না কোনো অর্গানাইজেশন আছে, কোনো না কোনো কিছু অ্যাটলিস্ট কিছু আছে। আমার টার্গেটটা ছিল হচ্ছে এই যে হসপিটাল বা ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রির আওতায় এই যে একটা আপনার অ্যাবনর্মাল বিহেভিয়ার, এই অ্যাবনর্মাল বিহেভিয়ারের এগেনস্টে কোন কেউ কাজ করতেছে কিনা এবং সেই কাজটা সে বিজনেস আকারে করতেছে কিনা সেটা খুঁজে বের করা। আমি কি কাজটা করছি দেখেন, হোমোসেক্সুয়াল মানে হচ্ছে একজন মানুষ ছেলে, সে ছেলের প্রতি অ্যাট্রাক্টেড, তার মানে অ্যান্টি হোমোসেক্সুয়াল যে বিষয়টা আছে এই জিনিসটার বিরোধী, এই
টপিকটা আমার খুঁজে বের করতে হবে। আমি জাস্ট এখানে আইসা অ্যান্টি হোমোসেক্সুয়াল এই জিনিসটা ইনপুট করছি। দেখেন এই অ্যান্টি হোমোসেক্সুয়ালটা ইনপুট করার পরে এই রিলেটেড যত কিছু আছে, যত নিশ বলেন, যত আপনার গসিপিংস আছে বলেন, ডিসকাশনস আছে বলেন, সাবরেডিটস আছে বলেন, সব কিছু এইখানে চলে আসছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এইখানে আপনি কোন সার্চ কোয়েরিটা দিচ্ছেন সেটার উপরে। সবকিছুর উপরেই কিন্তু আসলে এখানে আপনি সাবরেডিট খুঁজে পাবেন না, সবকিছুর উপরে পাবেন, বাট আপনার সেই কিওয়ার্ডটা জানা থাকা লাগবে। লেটস সে আপনি টিস্যু পেপারের উপরে কিছু একটা করতে চাচ্ছেন, দেখেন আপনি যদি টিস্যু দেন হচ্ছে না, কিন্তু টিস্যু রিলেটেড কোনো কিছু কিন্তু নাই, বাট ওই যে আগেরটা দিয়ে কিন্তু ছিল, সরি এটা দিয়ে কিন্তু ছিল। এখন ঘটনা হচ্ছে কি দিয়ে আছে কি দিয়ে নাই সেইটাই বা আপনি খুঁজে বের করবেন কিভাবে বা জানবেন কিভাবে। মানে আপনার যদি একেবারেই নিশ আইডিয়া না থাকে, আপনি জাস্ট ব্ল্যাঙ্ক কিছুই ইনপুট করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনাকে এই লিস্টটা হেল্প করতে পারে। এই যে redditlist.com, এই যে রেডিটের আন্ডারে যত সাবরেডিট লিস্ট আছে সবকিছু আপনি পাবেন হচ্ছে এখান থেকে, প্রচুর পেজেস আছে। আচ্ছা এখানে তো অনেকগুলো সাবরেডিট আপনি দেখতে পাচ্ছেন, তাই না? এখান থেকে লেটস সে আমরা হচ্ছে রেয়ার পেপারস নিয়ে দেখতে চাইতেছি, রেয়ার পেপারস জিনিসটা কি। তো এখানে আপনাকে জাস্ট লিখতে হবে রেয়ার পেপারস, দেখছেন রেয়ার পেপারস লিখে সার্চ করেন, রেয়ার পেপারসের আন্ডারে যত কিছু আছে সবকিছু সে আপনাকে এখানে দেখাই দিবে। আচ্ছা আমরা আমাদের আগের নিশে চলে যাই। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে কিছু এক্সপ্লিসিট কন্টেন্ট থাকতে পারে, যেহেতু আপনার নিশটাই হচ্ছে একটা এক্সপ্লিসিট জিনিস, সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমরা শিখার উদ্দেশ্যে দেখতেছি। আচ্ছা দেখেন এইখানে যখন আমরা অ্যান্টি হোমোসেক্সুয়াল জিনিসটাকে ইনপুট করব, একটু সময় সাপেক্ষ ব্যাপার জিনিসটা। আচ্ছা এই যে দেখেন অ্যান্টি হোমোসেক্সুয়াল এই টপিকটা আপনার সেন্টারে থাকবে এবং ওকে কেন্দ্র করে যে জিনিসগুলো আছে এই যে অ্যান্টি হোমোসেক্সুয়াল দিয়ে যখন আমরা সার্চ করতেছি এই জিনিসটা সেন্টারে আছে এবং ওকে সেন্টার করে যে জিনিসগুলো আছে আপনি এর আশেপাশে যে সেই জিনিসগুলো পাবেন। আচ্ছা লেটস সে আপনি দেখতে চাচ্ছেন এখান থেকে ব্যান কোভিড-19, এই যে দেখেন আপনি যখন ব্যান কোভিড-19 দিয়ে সার্চ করতেছেন এই সাবরেডিটটা চলে আসছে। আবার আপনি যখন এলজিবিএল টার্ট লিখতেছেন এইখানে বা সার্চ করতেছেন, এখানে কিছু নাই, আপনি বুঝতে পারতেছেন এটা নিয়ে আসলে আপনার অ্যানালাইসিস করার কিছু নাই। আচ্ছা সাবস ফিল ফর দিয়ে যখন আপনি কিছু দেখতে চাচ্ছেন এরকম করে আপনি খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আচ্ছা মোস্ট ইন্টারেস্টিংলি যখন আমি এই প্রত্যেকটা জিনিস রিসার্চ করলাম, অ্যানালাইসিস করলাম, তখন আমার হাতে আরেকটা ক্লু চলে আসছে, উইচ ইজ ওই LGBTQ যেটা সমকামিতা, এটার এগেনস্টে কিছু অর্গানাইজেশন আমেরিকাতে দাঁড়ায় গেছে, অ্যান্টি LGBTQ। তো অ্যান্টি LGBTQ যে ব্যাপারটা, এটার জন্য কিন্তু কোনো সাবরেডিট নাই, বাট সরি এটার জন্য কোনো ডিসকাশন আপনি এইখানে চেক করলে খুঁজে পাবেন না, বাট ওই যে দেখেন অ্যান্টি LGBTQ, এই যে অ্যান্টি LGBTQ এখান থেকে অনেক কিছু চলে আসতেছে। এই অ্যান্টি LGBTQ এর আন্ডারে যেহেতু আমি এটাকে আমার ন্যারো ডাউন নিশ হিসেবে চুজ করে ফেলছি, এইখানে যত ধরনের ডিসকাশনস আছে সবগুলো সাবরেডিটেড ডিসকাশন আমাকে খুঁজে বের করতে হয়েছে এবং অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করতে হয়েছে। এইখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পুরো প্রসেসটা আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনে করতে পারবেন না। আমার এই ক্লায়েন্টটা পর্যন্ত পৌঁছাইতে 1 মাসেরও বেশি সময় লাগছে। আমি ক্লায়েন্ট আউটরিচের ভিডিও দিয়ে যাচ্ছি আপনার প্রায় 2 মাসের মতো হয়ে গেছে, তাই না? তো গত 1 মাস ধরে আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করে ক্লায়েন্ট খুঁজতে খুঁজতে ক্লায়েন্ট পাওয়ার পর তার সাথে কনভারসেশন করে ডিলটাকে ক্লোজ করে নিয়ে আসতে পারছি। সো ইটস নট লাইক যে আপনি আজকে জিনিসটা হাতে পাইছেন, আপনি আজকে রাতেই বা 2 দিন অ্যাপ্লাই করবেন, 3য় দিনের মাথায় ক্লায়েন্ট পাবেন। দ্য থিং ইজ নট লাইক দিস। আপনাকে সময় নিয়ে
অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ করতে হবে। এইখানে যতগুলো সাবরেডিটের পোস্ট আছে, কমেন্টস আছে, এই জিনিসগুলো আমি পড়ছি, আমি দেখছি, আমি খুঁজে দেখছি যে আসলে কার ডিমান্ড আছে এই জিনিসগুলোর প্রতি। ওইখান থেকে আসলে আমি নিশটা রিসার্চ করলাম এভাবে, ফাইনালও করলাম এভাবে, এবং এর পরের স্টেপটাতে আমি দেখাচ্ছি ক্লায়েন্টটা আমি পাইলাম কিভাবে। এখন আসতেছে হচ্ছে ক্লায়েন্টের ডিটেলসটা খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ। আপনি এই ধরনের কমেন্ট, পোস্ট এগুলোতে এঙ্গেজ হওয়ার পরে কিছু কমেন্ট পাবেন, দেখবেন তারা তাদের প্রবলেমের সলিউশন চাচ্ছে। কিছু বাবা মা আছে সন্তানের এই ধরনের বিহেভিয়ার নিয়ে অনেক বেশি ওয়ারিড, তারা হচ্ছে এই ধরনের যে অ্যান্টি এলজিবিটি কিউ টাইপের যে সার্ভিসেসগুলো আছে এগুলো তারা নিতে চায়। এরকম নন প্রফিট যে অর্গানাইজেশনসগুলো আছে যারা ট্রিটমেন্টের ব্যবস্থা করে, বা প্রফিটেবল অর্গানাইজেশন যেগুলো আছে যারা হচ্ছে এরকম কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে, এদের সার্ভিসটা নিতে চায়। এই যে এখানে 53 কমেন্টস, এই পোস্টটাই যদি ওই ধরনের কোনো পোস্ট হইতো, এখানে 53টা কমেন্টের মধ্যে দেখবেন এরকম গরিব বাবা মা আছে, বা সে নিজে বুঝতেছে যে আমি আসলে এই ধরনের হয়ে গেছি, আমাকে এখান থেকে ফিরে আসতে হবে, এই ধরনের কমেন্টসও আপনি পাবেন। আমি আপনাকে কনফিডেন্সিয়াল যেহেতু জিনিসটা, সেই জন্য কমেন্টগুলো খুলে দেখাচ্ছি না, এবং এক্সপ্লিসিট অনেক জিনিস থাকতে পারে। অলরেডি বেশ কিছু জিনিস আপনাদের চোখের সামনে চলে আসছে, বাট এটুকু না দেখাইলেই হচ্ছিল না আর কি, যে জন্য দেখাইছি। কমেন্টগুলো খুলে দেখাচ্ছি না, বাট আমি প্রসেসটা বলে দিচ্ছি। এই কমেন্টসগুলো খুঁজতে খুঁজতে আমি এইরকম ওয়ারিড প্যারেন্টসদের কিছু কমেন্ট পাইছি, এবং সেইখানে একটা অ্যাকাউন্ট থেকে, একটা রেডিট অ্যাকাউন্ট থেকে সলিউশন দিছে এরকম একটা জিনিস খুঁজে পাইছি, যে সে বলতেছে তার নন প্রফিট অর্গানাইজেশন থেকে এই ধরনের পেশেন্টদেরকে সার্ভিস দেওয়া হয়। এটাকে বলা হয় হচ্ছে আপনার HBA। HBA মানে হচ্ছে আপনার হিউমার বেসড অ্যাবিউজ। এই হিউমার বেসড অ্যাবিউজের এগেনস্টে হচ্ছে তারা কাজ করে। তো এইরকম একজন লোককে আমি সেখানে পাইলাম। সেই লোক আবার কি করে, জেনোসাইড নিয়ে কাজ করে, এর পাশাপাশি হচ্ছে আপনার হলোকাস্টিক সার্ভাইভার যারা আছে তাদেরকে নিয়ে কাজ করে। জেনোসাইড তো গণহত্যা এবং হচ্ছে আপনার ওই যে হলোকাস্ট হত্যাকাণ্ড, বিশেষ বড় ধরনের হত্যাকাণ্ড, এসব জায়গায় যারা সার্ভাইভার হয়ে বেঁচে আসে, যারা আপনার বেঁচে থাকে, সার্ভাইভ করতে পারে, এই ধরনের মানুষের হিস্ট্রি তারা কালেক্ট করে। তো টোটালি বোঝা যাচ্ছে এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। ওকে, আমি সেই অর্গানাইজেশন পর্যন্ত, সেই অ্যাকাউন্টের সূত্র ধরে সেই পর্যন্ত, আপনার নন প্রফিট অর্গানাইজেশনের ওয়েবসাইট পর্যন্ত চলে গেলাম। আমি পুরো জিনিসটাকে ব্লার করে দিচ্ছি, বিকজ অফ হচ্ছে এই কাজটা যেহেতু অলরেডি আমার ফাইনাল হয়ে গেছে, এটা আমার কাছে অ্যাসেটের মতো বা আমানতের মতো। তো আমি যদি কেস স্টাডি হিসেবে পুরো জিনিসটা ডিসক্লোজ করে দেই, সেই ক্ষেত্রে আছে এরকম হইতে পারে যে আমার যে প্রজেক্টটা শুরু হবে, এই প্রজেক্টের আগেই দেখা যাবে এই সাইটের বলেন বা এই বিজনেসগুলোর বলেন কিছু হার্ম হয়ে যাবে। এই ধরনের এক্সপিরিয়েন্স আমার আছে, যার কারণে পুরো ইয়েগুলো আপনার যেটাকে বলে হচ্ছে ক্রেডেনশিয়ালসগুলো, এগুলোকে আমি হাইড করে দিচ্ছি। হ্যাঁ, সো আমি যেই সাইটটা খুঁজে পাইছিলাম, এই সাইটটাতে আমি গেলাম। আচ্ছা, এই হচ্ছে সেই ওয়েবসাইটটা। এখন এই ওয়েবসাইটের যারা কিনা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছে, হইতে পারে সেটা সিইও বা হইতে পারে, বিজনেস তো এটা একটা, এই বিজনেসের সিইও আছে, ওয়েবসাইটের তো সিইও হয় না, সিইও হইতে পারে, সিটিও হইতে পারে, সিএমও হইতে পারে, বা ফাউন্ডার হইতে পারে, কো ফাউন্ডার হইতে পারে। এই ধরনের মানুষজনকে আমি খুঁজে পাবো কিভাবে? তো সেটার জন্য আপনি অ্যাবাউট সেকশনে যাইতে পারেন। আমি এখন অ্যাবাউট সেকশনে ক্লিক করছি আর কি। অ্যাবাউট সেকশনে যাইতে পারেন, সেইখানে অ্যাবাউট সেকশনে যায় আমি তাদের ডিটেলস আসলে খুঁজে পাই নাই, কোনো ধরনের ফাউন্ডার, কো ফাউন্ডার, সিইও, সিএমও সম্পর্কে আমি জানতে পারি নাই। তো এরকম আরও বেশ কিছু কন্ট্যাক্ট আছে, যাইয়া চেষ্টা করছি এদেরকে খোঁজার জন্য। খুঁজে যখন পাই নাই, আরেকটা টেকনিক আমি যেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি সেটা হচ্ছে লিঙ্কডইনে চলে গেছি। লিঙ্কডইনে যাওয়ার পরে এই ওয়েবসাইট বা এই বিজনেসের যে নামটা, এই নামটা দিয়ে আমি সার্চ করছি। আচ্ছা, এই নামটা দিয়ে সার্চ করার পরে আসলে এই বিজনেসের ডিটেলসটা চলে আসছে, আর কিছু কিন্তু আসে নাই। আচ্ছা, হ্যাঁ,
নামটা চলে আসছে, বাট এই বিজনেসের কিন্তু এই যারা কিনা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছে তাদের কোনো কিছু আসে নাই। সেইটা খুঁজে পাওয়ার টেকনিকটা হচ্ছে আপনি এই বিজনেসের নামটা এই লিঙ্কডইন সার্চ বক্সে দেওয়ার পরে এই পাশে দেখবেন, লেফট সাইডে দেখবেন পিপল নামে একটা অপশন আছে। আপনি পিপল অপশনে চলে যাবেন। ওকে, আপনি পিপল অপশনে যাওয়ার পরে এইখানে যারা হচ্ছে আসছে এদের অ্যাবাউটটা খুঁজে বের করার চেষ্টা করবেন যে আপনি যে বিজনেসটা পাইছেন সেই বিজনেসে কারেন্টলি কেউ আছে কিনা এবং তার পোস্ট অফ পজিশনটা কি। যেমন এখান থেকে আমি দেখতে পাচ্ছি উনি হচ্ছে একটা কি বলে এটাকে ইনকামিং বিজনেস ম্যানেজমেন্ট ইন্টার্ন, তো তাকে রিচ করে আমার লাভ নাই। এখানে কগনিটিভ সায়েন্স ওয়েব ডেভেলপমেন্ট, তাকে আমার রিচ করেও লাভ নাই। উনি হচ্ছে অ্যালুমনি গ্লোবাল ব্র্যান্ড এক্সপিরিয়েন্স, এনাদেরকে রিচ করে আমার লাভ নাই। বাট একটু নিচে যাই আমি দেখলাম এমন একজনকে যে হচ্ছে আমি যেই বিজনেসটা পাইছি সেই ফাউন্ডেশন বা অর্গানাইজেশনের সিটিও হচ্ছে উনি। সিটিও মিনস হচ্ছে চিফ টেকনিক্যাল অফিসার। সো আমি যেটা করলাম এই চিফ টেকনিক্যাল অফিসারের প্রোফাইলে চলে আসলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে লিঙ্কডইনে এই ধরনের হাইলি প্রোফাইলড পার্সন যারা আছে তাদের সাথে আপনি কানেক্ট হইতে পারবেন না, তারা আপনার মেসেজে রেসপন্স করবে না, প্লাস হচ্ছে আপনি ক্ষেত্র বিশেষে দেখবেন তাদেরকে মেসেজ পাঠাইতেও পারবেন না। তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে আমাকে অল্টারনেটিভ আরও একটা ওয়ে খুঁজতে হবে যেটার মাধ্যমে আমি তাকে মেসেজ পাঠাইতে পারি। বাট বিফোর দ্যাট আই নিড টু হ্যাভ সাম ডিটেলস অফ দিস পার্টিকুলার পার্সন। সেইটার জন্য আমি কি করছি, আমি একটু নিচে চলে আসছি। নিচে আসার পরে এইখানে তার এক্সপেরিয়েন্সের লেভেলটা দেখছি, সে কি কি কাজ করছে না করছে, কারণ তার সাথে আমার কনভারসেশন কন্টিনিউ করতে হবে। যখন আমি আরও এক্সপিরিয়েন্স দেখতে চাইছি আমি তার এক্সপিরিয়েন্সগুলো খুঁজে পাইছি। এই এক্সপিরিয়েন্সগুলো আমি প্রথমে মাথায় রাখছি যে সে আসলে কোথায় কোথায় কাজ করছে। আচ্ছা, এইটা আমার কনভারসেশন কন্টিনিউ করার জন্য ক্লু হিসেবে কাজ করবে, এটাই আমি ধরে নিছি। যেহেতু প্রিভিয়াসলি আমি ক্লায়েন্টকে এই রকমের যে ক্লুগুলো আছে বা এই যে আপনার কনভারসেশন কন্টিনিউ করার জন্য যেই গসিপিংটা করা লাগে সেই গসিপিং এর তো কিছু পয়েন্ট থাকতে হবে, আপনি র্যান্ডমলি কথা বলে তো হবে না, তাই না? তো এই পয়েন্টগুলো ধরে ধরে আমি কথা বলতে পারছিলাম। এই জন্য আমার সেই এক্সপিরিয়েন্স থেকে এইবারও আমি একই কাজ করছি। তো আমি সেটা খুঁজে পাইছি। আচ্ছা, খুঁজে পাওয়ার পরে আমি যে কাজটা করলাম, ওনার যে নাম এবং ওনার যে লিঙ্কডইনের ভেরিফাইড প্রোফাইল, এই নাম দিয়ে আমি অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে তাকে খুঁজে বের করার চেষ্টা করলাম, বাট আমি পাচ্ছিলাম না। ওকে, এরপরই আসছে সবচেয়ে বড় টুইস্টটা হচ্ছে হইল আমাদের সবার হাতেই কিন্তু এখন কম বেশি অ্যান্ড্রয়েড ফোন আছে, রাইট? এই অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাতে, এটা ভার্সনের উপর আসলে ডিপেন্ড করে, অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাতে আপনি দেখবেন গুগল লেন্স বলে একটা অপশন আছে। আপনি যখন এই মোবাইলটা এই লোকের সামনে ধরবেন, ক্যামেরা অন করে এই লোকের মুখের সামনে ধরবেন বা ফটোর সামনে ধরবেন, আপনি দেখবেন যে এই লোকের আর কোনো ইউআরএল যদি গুগলে ইন্ডেক্স থাকে সেটাও সে আপনাকে গুগল লেন্সের মাধ্যমে দেখায় দিবে। যদি আপনার ক্যামেরা ইউজ করতে প্রবলেম হয় বা আপনার ভার্সনে যদি গুগল লেন্স সাপোর্ট না করে, তাহলে সবচেয়ে বড় সলিউশন হচ্ছে এই যে এই ছবিটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে গুগলে ইমেজ সার্চ করার একটা অপশন আছে, এই হচ্ছে সেই অপশনটা, ওই যে সার্চ বাই ইমেজ। জাস্ট এই ইমেজটা এখানে দিয়ে সার্চ করলে এই ছবি ইন্ডেক্স হয়ে আছে বা এই ছবি রিলেটেড আর কোনো ইউআরএল আছে কিনা বা এটার মতো দেখতে সিমিলার কাইন্ডের কোনো ছবি ইউআরএল বা যে কোনো কিছু আছে কিনা সে আপনাকে দেখাই দিবে। সেই জায়গা থেকে আমি এই ব্যক্তির ফেসবুক প্রোফাইলটা খুঁজে পাইছি, which is দেরি হবে, এখান থেকে নিয়ে আসি, কথা চলতেছিল। এই which is এইটা। আচ্ছা, এই হচ্ছে তার এই হচ্ছে তার ফেসবুক প্রোফাইল ছিল। আচ্ছা, এই ফেসবুক প্রোফাইলটা পাওয়ার পরেই আসলে আমার গেমটা শুরু হয়েছে। কিভাবে আমি তার সাথে কনভারসেশন স্টার্ট করতে পারছি, একটু এটা লোড হোক, আমি দেখাচ্ছি।
লটস অফ কনভারসেশনস আর দেয়ার। আচ্ছা, আমি তার সাথে কনভারসেশনগুলো স্টার্ট করতে পারছি এবং তাকে ইমপ্রেস করার জন্য বা আপনার স্টার্ট করার জন্য, কনভারসেশন স্টার্ট করার জন্য যত ধরনের টেকনিক আছে সব কিছু এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এখানকার মূল টুইস্টগুলো সম্পর্কে আমি আপনার সাথে আলোচনা করি। এখানে মূল টুইস্টটা হলো যখন আমি তাকে ভিডিও কলের জন্য রাজি করতে পারছি। সে হচ্ছে 22 মিনিটসের একটা ভিডিও কলে অ্যাটেন্ড করছে। এই ভিডিও কলে কি কি হয়েছে আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি। এই ভিডিও কলে আসার পর সে প্রথমে আমার সম্পর্কে জানছে, আমি তার সম্পর্কে জানছি, এটুকু গেল। এরপর হচ্ছে আসলে আমি তার জন্য কি সার্ভিস দিতে পারি বা তার বিজনেসটা গ্রো করার জন্য, ডেভেলপমেন্টের জন্য আমি কি করতে পারি সেটা আমাকে তার এক্সপ্লেন করতে হয়েছে। অ্যান্ড আফটার দ্যাট আমি আসলে কে, আমি র্যান্ডম একজন মানুষ তাকে সার্ভিস দিব, সে সার্ভিস নিবে, এটা তো আসলে হয় না। আপনি তার জায়গায় যদি বসেন, কেউ যদি আপনাকে র্যান্ডমলি খুঁজে দেন হচ্ছে সার্ভিস অফার করে, উইল ইউ টেক হিজ অফার? শুরুতেই নেবেন না। বাট যদি তার প্রসপেক্ট ভালো থাকে তাহলে হয়তো আপনি বিবেচনা করে দেখবেন। তো সেই জায়গা থেকে প্রথমেই যে জিনিসটা করা লাগে সেটা হচ্ছে পোর্টফোলিওটা বড় হইতে হয়। তো লাকিলি ওনার সাথে যখন আমি ভিডিও কলিংয়ে আসি এবং মেসেঞ্জারের থ্রুতে যখন স্ক্রিন শেয়ার করে তাকে আমি আমার পোর্টফোলিও দেখাই, সে ইমপ্রেসড হয়েছে। এখন ঘটনা হচ্ছে আপনি একটা ইফেক্টিভ পোর্টফোলিও কিভাবে বানাইতে পারেন খুব সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি আসলে যেই সার্ভিসটা দিতে চান, আপনি এসইও, ডিজিটাল মার্কেটিং অর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অথবা আপনি অ্যাড সার্ভিস, পেইড ক্যাম্পেইন সার্ভিস যদি দিতে চান, ওই রিলেটেড একটা মিডিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমার মিডিয়াম অ্যাকাউন্টটা আমি আপনাকে দেখাই। আমার মিডিয়াম অ্যাকাউন্টে আমি একটা আর্টিকেল পাবলিশ করে রাখছি আমার সম্পর্কে। এইটা গেল একটা জিনিস। আবার আরেকটা ব্যাপার খেয়াল করে দেখেন, আপনারা আমাকে যত জায়গায় পাবেন সব জায়গায় আমার আইডেন্টিটিটা সেম। এই যে আমার নেমটা, এই নেমটা হচ্ছে সেম। আমার যে কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নেম এইটা, আমার মিডিয়ামে এই নেমটা আছে, আদার্স যে সমস্ত জায়গায় নেম নেসেসারি সব জায়গায় আমার এই নেমটা আমি দিয়ে রাখছি। যার কারণে এই টপিক্যাল অথরিটিটা ক্রিয়েট করার ফলে যখন কেউ সার্চ করে হু ইজ আহনাফ তাহমিদ হক, গুগলের রিচ স্নিপেটটা দেখায়। এই যে গুগলের সেই রিচ স্নিপেটটা, সেটা কোত্থেকে পাইছে? সেটা পাইছে কিন্তু হচ্ছে আপনার মিডিয়াম থেকে। সো ইটস নট নেসেসারি যে আপনার নিজের নামে একটা ডোমেইন থাকা লাগবে এবং সেই ওয়েবসাইটের কোনো একটা পার্টিকুলার আর্টিকেল আপনার গুগলে র্যাঙ্ক থাকা লাগবে। আমার ইয়েটা কিন্তু নিচে আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশনে আছে, বাট মিডিয়ামের এই জিনিসটা রিচ স্নিপেট হিসেবে দেখার কারণে এইটার একটা অন্যরকম গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। এই ব্যক্তিকে আমার পোর্টফোলিও দেখানোর সময় প্রথমত আমি আমার এই জিনিসটা দেখাইছি যে আমি আসলে কে। গুগল এটাকে ইন্ডেক্স করে রাখছে বা গুগলের কাছে এটার একটা গ্রহণযোগ্যতা আছে। সেকেন্ড যে জিনিসটা আমি দেখাইছি সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে। তার আগে চ্যাট জিপিটিতে যাওয়ার আগে আমি আমার যে ওয়েবসাইটটা আছে ahnafhaq.com, এই ahnafhaq.com এ আমি ভিজিট করছি বা তাকে আমি সেটা দেখাইছি। আমি আহনাফ হক এই ওয়েবসাইটটা তাকে আমি দেখাইছি। তার মানে আহনাফ হক এন্টিটিটাও আমার, আহনাফ তাহমিদ হক এই এন্টিটিটাও আমার, সেটা আমি তাকে বুঝাইছি। চ্যাট জিপিটিতে আসার পরে হু ইজ আহনাফ হক লিখে সার্চ করছি, অ্যান্ড দেন চ্যাট জিপিটি অ্যাজ এ রিওয়ার্ড আমার সম্পর্কে এই জিনিসটা যখন আসতেছিল, আমি তখন স্ক্রিন শেয়ার করা, ও তখন বসে আছে স্ক্রিনে আমার সাথে। সো এই জিনিসটা দেখার পর আসলে সে ইমপ্রেসড হয়েছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই যে আপনাকে মিডিয়ামের অ্যাকাউন্ট করতে হবে, আপনাকে চ্যাট জিপিটিতে একটা প্লেস নিতে হবে, এটা আসলে আপনি করবেন কিভাবে বা এটা আপনার কতদিনের একটা টার্গেট হওয়া উচিত? দেখেন, চ্যাট জিপিটিতে আপনি কবে আসতে পারবেন না পারবেন এটার আসলে কোনো নির্দিষ্ট হিসাব নাই। ইভেন চ্যাট জিপিটিতে আমার এইভাবে বায়োটা আসার পিছে আমার সত্যি কথা বলতে কোনো কন্ট্রোলও নাই।
এটা কিভাবে হয়েছে? গুগলে আমার টপিক্যাল অথরিটিটা আমি গেইন করতে পারছি। কিভাবে পারছি? আমার নামটা সেম আমি দিছি সব জায়গায়, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সবখানে এই নামটা দেওয়া আছে, আমার ডোমেইনের সাথে আমার এক্সাক্ট ম্যাচ না হইলেও ফ্রেজ ম্যাচ আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মিডিয়ামে আমি আমার সম্পর্কে একটা জিনিস লিখে রাখছি, একটা আর্টিকেল লিখে রাখছি। আমি আপনাদেরকে পোর্টফোলিও মেক করার জন্য ইনিশিয়ালি যে জিনিসটা বলতে পারি, আপনারা এই কাজটা করতে পারেন। মিডিয়ামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অফ অল টাইম দিয়ে টাইটেল দিয়ে পাশে হচ্ছে স্ল্যাশ দিয়ে বা পাইপ সাইন দিয়ে আপনার নামটা দিয়ে দিতে পারেন। আপনি যে সার্ভিস দিবেন সেই সার্ভিসটাকে এইভাবে জাস্ট লিখে দেন হচ্ছে র্যাঙ্ক করার চেষ্টা করতে পারেন। এবং অবশ্যই এখানে কিন্তু কিওয়ার্ড দেওয়ার অপশন থাকে। এই ইমেজটাকে প্রপারলি অপটিমাইজ করবেন, ইমেজটাকে অপটিমাইজ করবেন, দেন হচ্ছে প্রপারলি অপটিমাইজ করে এই যে আমি কিছু ট্যাগ বসাইছি, এই ট্যাগগুলো ইউজ করে, মানে এই ট্যাগগুলো বলতে আপনি যে সার্ভিস দিবেন সেই সার্ভিস রিলেটেড ট্যাগ দিবেন আর কি, দিয়ে দেন হচ্ছে মিডিয়াম অ্যাকাউন্টটা আপনি পাবলিশ করেন, আর্টিকেলটা পাবলিশ করলেন। মোটামুটি আমার দেখা মতে 2 সপ্তাহের মতো সময় লাগে গুগলে এটা র্যাঙ্কে আসতে, বা ইন্ডেক্স হয়ে যায় বাট র্যাঙ্কে আসতে সপ্তাহ 2-এর মতো সময় লাগে। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে হইল এই যে রিচ স্নিপেটটা সে যেভাবে আমাকে শো করতেছে, এইটার উপরও কিন্তু আসলে আমার হাত নাই বা কারোরই হাত নাই। এই রিচ স্নিপেটটা গুগল অটোমেটিক্যালি শো করে। আচ্ছা, এই হচ্ছে হইল স্ক্রিন শেয়ার করার মাধ্যমে ক্লায়েন্টকে প্রথমে আমি হুক করলাম যে এমন 2টা জায়গায় আমার সম্পর্কে কথাবার্তা আছে যেই 2টা জায়গার গ্রহণযোগ্যতা অনেক বেশি, গুগল অ্যান্ড চ্যাট জিপিটি। নেক্সট যে কাজটা আমার করতে হয়েছে, আমার আসলে এই ধরনের জেনোসাইড বেসড অথবা আপনার হলোকাস্টিক যে সার্ভাইভার আছে বা এইচবিএ নিয়ে যারা কাজ করে, এই ধরনের বিজনেস নিয়ে ওয়েবসাইট নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে কিনা আমার সেটা দেখাইতে হয়েছে। আচ্ছা, সেইটা আবার আমার ছিল না, স্টিল নাই, জাস্ট গতকাল কাজটা কনফার্ম হয়েছে, আমি এখনো সেই সাইটের কাজে কিন্তু হাত দেই নাই। সেটা আমি করলাম কিভাবে? এইটা হচ্ছে আরেক ধরনের টেকনিক। আপনাকে ওই যে ক্লাচ, আমি আগের এপিসোডে ক্লাচ দেখাইছিলাম না, ক্লাচ, এই ক্লাচ থেকে আপনি যে রিলেটেড সার্ভিস দিচ্ছেন, সে আপনি এসএমএস মার্কেটিং সার্ভিস দেন, এসএমএস মার্কেটিং, আপনি এসএমএস মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিসের নেমটা এখানে লিখে দেন হচ্ছে যে কোনো একটা লোকেশন দিতে পারেন, বাট ইংরেজি ভাষাভাষীর একটা লোকেশন দিয়েন। আমি ক্যালিফোর্নিয়া দিচ্ছি, ক্যালিফোর্নিয়া দিয়ে গেট স্টার্টেড করলেন। এসএমএস মার্কেটিং সার্ভিস যেই ফার্মসগুলো দিচ্ছে সেই ফার্মসগুলার ওয়েবসাইট ভিজিট করবেন। সেই ফার্মসগুলোর ওয়েবসাইট ভিজিট করে ওদের কিছু কেস স্টাডিজ থাকে, ওই কেস স্টাডিজগুলোকে আপনি প্রথমে পিডিএফ আকারে নামায় নিতে পারেন, বা ওইখান থেকে আপনি এটাকে ওয়ার্ড ফাইলে বলেন বা স্প্রেডশিটে বলেন, যেভাবে পারেন ওদের কেস স্টাডিটা নামাবেন। স্ট্যাটিস্টিক্যাল কিছু কেস স্টাডি পাওয়া যায়, নামাবেন। নামানোর পরে ওই স্প্রেডশিটটা বা ওই পিডিএফটা আপনার ক্লায়েন্টকে দেখাইবেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে হইল যে এই কাজটা খুব কনফিডেন্সিয়াল একটা কাজ, যার কারণে এইটা আমি এই জায়গাতে ডিসক্লোজ করতে পারতেছি না। বুঝতেই পারতেছেন যে পুরো এপিসোডটাই আসলে আমাকে হাইড অ্যান্ড সিক খেলার মাধ্যমে কন্টিনিউ করতে হচ্ছে, আগায় নিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে হইল, প্রশ্ন করতে পারেন, লেটস সে একটা কোম্পানি, ধরেন যে কোনো, আচ্ছা কোম্পানির নাম মেনশন করাটা ঠিক হবে না, যে কোনো একটা কোম্পানি, ওরা এই লোকের কাছ থেকে, ট্রান্সপারেন্ট ডিজিটাল এজেন্সি, এই এজেন্সির কাছ থেকে এসএমএস মার্কেটিং সার্ভিসটা নিছে। এখন এর ওয়েবসাইট থেকে আপনি যদি ওর একটা ক্লায়েন্টের কেস স্টাডি আপনার বলে ক্লায়েন্টের কাছে চালান, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি পরবর্তীতে ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে বলে যে আনাফ কি তোমার কাজ করছে, এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার উপায় হচ্ছে হইল, এখানে পুরো জিনিসটাই হবে আপনার নেগোসিয়েশনের উপরে। যেহেতু ক্লায়েন্টের সাথে আমি স্ক্রিন শেয়ার পর্যন্ত বসতে পারছি, এই জন্য আমার কাছে এই কাজগুলো করাটা সহজ হয়ে গেছে। দেখেন, হি ইজ গনা বি ইয়োর ক্লায়েন্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে হইল, ও যদি আপনার এই ধরনের প্রিভিয়াস ক্লায়েন্টের ক্রেডেনশিয়ালস দেখতে চায়, আপনার কি করা উচিত বা এখান থেকে আপনি কিভাবে
টেকনিক্যালি বাট খুবই লজিক্যালি সরে আসতে পারেন। আপনি তাকে কেস স্টাডি দেখান, একটা কোম্পানির গ্রোথ আগে এতটুকু ছিল, আমি এই গ্রোথটাকে এতটুকু করতে হেল্প করছি। যদি এসইও সার্ভিস দেন, আগে এই কোম্পানির অর্গানিক সার্চ বা অর্গানিক গ্রোথ এতটুকু ছিল, এখন এতটুকু। আপনি যদি অ্যাড ক্যাম্পেইন সার্ভিস দেন, আগে অ্যাড ক্যাম্পেইন করে এই কোম্পানি এই পরিমাণ প্রফিট করছে, এখন আমি সার্ভিস দেওয়ার পরে এতটুকু করতেছে। আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস দেন, আগে ওদের ডিজাইনের এই অবস্থা ছিল, এখন আমি ডিজাইন বা ডেভেলপমেন্ট সার্ভিস ধরার পর তাদের ডিজাইন এবং অল ওভার ডেটাবেজের এই ধরনের উন্নতি সাধিত হয়েছে। এইটুকু আপনি দেখাইলেন, বাট নামটা আপনি মেনশন করবেন না। পিডিএফ এ বলেন, স্প্রেডশিটে বলেন, কোথাও আপনি নামটা মেনশন করবেন না, করলেও ব্লার করে রাখবেন। এবং লজিক হিসেবে যখন সে আপনার সাথে কথা বলবে, আপনার উড বি ক্লায়েন্ট, তাকে আপনি বলতে পারেন যে maybe you are gonna be my client, so after taking over your business credentials, if I share your business credentials with some of my would-be clients, what will it be? Your business will be on threaten. So আপনি এই জিনিসটা তাকে বুঝাইতে পারবেন যে তুমি যদি আমার ক্লায়েন্ট হও, তুমি আমার ক্লায়েন্ট থাকা অবস্থায় তোমার বিজনেস ক্রেডেনশিয়ালস গুলো যদি আমি পরবর্তীতে অন্য কারোর সাথে শেয়ার করি, তাহলে তোমার বিজনেস তো রিস্কের মধ্যে পড়বে। অ্যাজ লাইক আমার যারা প্রিভিয়াস ক্লায়েন্ট ছিল, ইফ আই শেয়ার অল অফ দেয়ার ক্রেডেনশিয়ালস উইথ ইউ, হোয়াট ইট উইল বি, কি হবে? আমি আমার প্রিভিয়াস ক্লায়েন্টের ক্রেডেনশিয়ালস তোমার সাথে শেয়ার করতেছি, সো এইটা ইথিক্যালি আমি করতে পারবো না। এইটুকু যখন আপনি বলবেন, আমার ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটছে, সে হচ্ছে রিলায়াবিলিটির জায়গাটা শক্ত হয়ে গেছে। তখন সে বুঝতে পারছে যে দিস পারসন কখনোই তার ক্রেডেনশিয়ালস আসলে শেয়ার করবে না, যেহেতু সে তার প্রিভিয়াস ক্লায়েন্টের ক্রেডেনশিয়ালস শেয়ার করে নাই আমার সাথে, আমারটাও সে হয়তো অন্য কারোর সাথে করবে না। আচ্ছা, এই ভাবনাটা পর্যন্ত সে কেন আসতে পারছে? বিকজ অফ সে প্রিভিয়াসলি চ্যাট জিপিটি এবং গুগলে আমার অ্যাকসেপ্টেন্স দেখছে, আমার এক্সিস্টেন্স দেখছে। এখন ব্যাপারটা যদি এমন হইতো আমি আসলে কে, গুগলে আমার এক্সিস্টেন্স নাই, আমার চ্যাট জিপিটিতে এক্সিস্টেন্স নাই, বা অথরিটিভ কোনো কিছুতে আমার এক্সিস্টেন্স নাই, বাট আমি তারে বলতেছি যে এটা আমার কাজ, প্রিভিয়াসলি আমি এই ক্লায়েন্টের কাজ করছি, আমি এই ক্লায়েন্টের নাম তোমাকে দেখাবো না, এইটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য হইতো না। তার মানে এই পোর্টফোলিও মেক করার আগেও, মানে প্রিভিয়াস ক্লায়েন্টের কাজ দেখানোর আগেও আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নিজের পোর্টফোলিওটা বাড়ানো, গুগলে নিজেকে রাখা, এবং হচ্ছে যদি পসিবল হয়, যেহেতু চ্যাট জিপিটি এখন বা এআই এখন অনেক বেশি আপনার কি বলবো যে মানুষের ব্যবহারের, নিত্যদিনের ব্যবহারের টুল হয়ে গেছে, আপনি এই দুইটা কাজ করতে পারেন। এই দুটো যদি করতে পারেন, ক্ষেত্র বিশেষে আপনার দেখা যাবে কেস স্টাডিটাও দেখানোটা প্রয়োজন নাও হইতে পারে। তো এই হইল আপনি পোর্টফোলিওটা কিভাবে বানাইবেন, কেস স্টাডিটা কিভাবে মেক করতে পারেন। আমার ক্ষেত্রে এটা কাজ করছে, দ্যাট ডাজন্ট মিন আপনার ক্ষেত্রে কাজ করবে, বাট যেহেতু আমি কেস স্টাডি হিসেবে আজকের ভিডিওটা করছি, কিভাবে জিনিসটা আমি করছি সেটাই দেখাচ্ছি। আপনার এটা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এত কিছুর পরে তাকে আমি কি করলাম, তাকে একটা অডিট রিপোর্ট পাঠাইলাম অল্প সময়ের মধ্যে। দেন হচ্ছে তার মার্কেটিং অ্যাড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি সম্পর্কেও তাকে একটা রিপোর্ট পাঠাইলাম। আচ্ছা, তার সাথে আমার কথা হচ্ছে দেন আরেকবার তাকে ভিডিও কলে আসতে হয়েছে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে সে আসছে। অ্যান্ড ফাইনালি আমি এখান থেকে আরো বেশ কিছু জিনিস স্কিপ করে যাচ্ছি, তাকে আমি ইনভয়েস পাঠাইছি। ইনভয়েসে আমি এসইওর জন্য সার্ভিস চার্জ করছি মোর দেন $1000s, দেন হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের জন্য আরো বেশ কিছু চার্জ করছি। আচ্ছা, অ্যান্ড ফাইনালি হচ্ছে সে আমাকে বলল কি যে আমার পেপাল ইমেল অ্যাড্রেস আছে কিনা, সে পেপালে টাকা পাঠাতে চাইছিল। দেন আমি তাকে কল করি এবং তাকে পুরো জিনিসটা বুঝাই বলি যে পেপালটা আসলে আমাদের বাংলাদেশে সাপোর্ট করে না, এইটার অল্টারনেটিভ হিসেবে সহজে সে আমার কাছে টাকা পাঠাইতে পারে কিভাবে। সেইটার জন্য একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি ক্লায়েন্টকে এই পর্যন্ত নিয়ে আসতে পারেন, ক্লায়েন্ট যদি আপনাকে রিলাই করে ফেলে, তাহলে আপনি যেই মিডিয়ার কথাই বলবেন সেই মিডিয়া বা গেটওয়ে থ্রুতেই সে আসলে আপনাকে টাকা পাঠাবে, বিকজ সে আপনার কাছ থেকে অনেস্টলি সার্ভিস নিতে চাচ্ছে, আপনি আপনার ডিমান্ডটা তার সামনে সেভাবেই ক্রিয়েট করতে পারছেন। এইটা সবার ক্ষেত্রে নাও প্রযোজ্য নাও হইতে পারে, কারণ ডিপেন্ডিং অন আপনি তার সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারছেন সেটার উপরে। আর আফটার দ্যাট সে কি করলো, আমি তাকে অডিও কলে বললাম যে আমার পেপালের এই প্রবলেম আছে, বাংলাদেশে পেপাল করা যায় না, চালানো যায় না। রেদার দেন দ্যাট ইনস্টেড অফ পেপাল ইউ ক্যান ইউজ ওয়েস্টার্ন ইউনিয়ন।
সো ওয়েস্টার্ন ইউনিয়নের সিস্টেমটা খুব সহজ, আমি তারে পুরো অডিও কলে পুরো জিনিসটা ডেমনস্ট্রেট করে দিছি, এবং অডিও কলে থাকা অবস্থায় সে আমাকে বলছে সে আমাকে পেমেন্টটা করে দিচ্ছে, এন্ড প্রথম সে আমাকে এই প্রজেক্টের প্রথম পেমেন্টটা পাঠাই দিছে। পাঠাই দিয়ে সে আমাকে এমটিসিএন নাম্বারটা দিছে। এমটিসিএন নাম্বার মানে হচ্ছে হলো লেটস সে এই ব্যক্তি আমাকে বাংলাদেশে কিছু টাকা পাঠাইছে আমেরিকাতে বসে, ও হচ্ছে ক্যালিফোর্নিয়ার, এটাই এতক্ষণ বলি নাই, পুরো ভিডিও শেষ করে ফেলছি। ও হচ্ছে ক্যালিফোর্নিয়ার, ও আমাকে টাকা পাঠাইছে। টাকা পাঠানোর পরে একটা কমন কোড নাম্বার ওর কাছে থাকবে এবং আমার কাছে থাকবে। ওই কোড নাম্বারটা নিয়ে আপনার ব্যাংকে যাইতে হবে ভোটার আইডি কার্ড সহ, এবং ওই কোড নাম্বারটা ব্যাংক কর্মকর্তাকে আপনার দিতে হবে। তখন সে আসলে জাস্টিফাই করতে পারবে যে হ্যাঁ এই এমটিসিএন নাম্বার আপনার কাছে আছে, মানে হচ্ছে হলো যে সেন্ডার তার কাছেও সেম এমটিসিএন নাম্বারটা আছে। এমটিসিএন নাম্বার মিলানোর পর সে আপনার ওই ব্যাংক কর্মকর্তা আপনার ভোটার আইডি কার্ড চাবে এবং আপনার নামে এই পেমেন্টটা ইস্যু হইতে হবে। মানে এই লোক যখন ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠাইছে তখন রিসিভার হিসেবে আমার নামটা দিছে। আমি ব্যাংকে যাইয়া আমি যে রিসিভার আমার নামটা দিছি, এমটিসিএনটা গোপন পাসওয়ার্ডটা দিলাম, দেন হচ্ছে ও আমাকে কি করছে, আমি আসলে এই যে টাকাটা ট্রান্সফার হয়েছে এটা আমি চেক করব কিভাবে। চেক করার সিস্টেমটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের একটা আপনার যে ফান্ড ট্রান্সফার হয়েছে এই ফান্ড ট্রান্সফারের একটা ট্র্যাকিং আছে, সলিউশন আছে। এই হচ্ছে সেই ট্র্যাকিং সলিউশনটা, এই যে আই এম দ্য সেন্ডার, এটা হচ্ছে যে সেন্ডার, তার জন্য আই এম দ্য রিসিভার। সো আমি যে কাজটা করছি যে ও যখন টাকাটা পাঠাইছে এবং এমটিসিএন নাম্বারটা দিছে, এই এমটিসিএন নাম্বারটা জাস্ট আই এম দ্য রিসিভার লিখে আই এম দ্য রিসিভার সিলেক্ট করে আমি ট্র্যাকিং নাম্বারের জায়গায় পেস্ট করে কন্টিনিউ ক্লিক করার পর দেখেন যেহেতু আমি টাকা তুলে ফেলছি স্ট্যাটাসটা এখন রিসিভড দেখাচ্ছে। বাট যখন হচ্ছে আপনার সে টাকাটা পাঠাইছিল ইনস্ট্যান্ট যখন আমি ট্র্যাক করতে গেছি এমটিসিএন নাম্বারটা তখন ইন প্রোগ্রেসে ছিল, যেহেতু টাকা উঠাই ফেলছি এটা রিসিভড হয়ে গেছে। তো বাংলাদেশে বসে ওয়েস্টার্ন ইউনিয়ন ইউজ করে টাকা নেওয়াটা হচ্ছে সবচাইতে সহজ একটা ওয়ে। তবে ভাই এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে এই ওয়েস্টার্ন ইউনিয়ন ইউজ করে ক্লায়েন্ট তখনই আপনাকে টাকা পাঠাবে যখন আসলেই সে সার্ভিস নিতে উৎসাহী হবে। এই ক্লায়েন্ট তখনই সার্ভিস নিতে উৎসাহী হবে যখন আপনার প্রিভিয়াস কেস স্টাডি থাকবে এবং আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের ক্রেডেনশিয়ালস শেয়ার না করেও আপনি কেস স্টাডি শেয়ার করলে ক্লায়েন্ট ইমপ্রেস হবে। কখন আপনার ক্লায়েন্ট আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের ক্রেডেনশিয়ালস না দেখে শুধু কেস স্টাডি দেখে ইমপ্রেস হবে? যখন আপনার গুগলে একটা ভালো এক্সিস্টেন্স থাকবে, আদার্স কোনো অথরিটেটিভ প্ল্যাটফর্মে ভালো এক্সিস্টেন্স থাকবে। কখন আপনার ভালো এক্সিস্টেন্স থাকবে? যখন আপনি একটা ভালো পোর্টফোলিও মেক করবেন। কিভাবে আপনি একটা ভালো পোর্টফোলিও মেক করবেন? আপনি নিজের নামে একটা খুব ভালো হয় নিজের নামে যদি একটা ডোমেইন নিয়ে ওটাকে ডেভেলপ করতে পারেন পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে। এর পাশাপাশি আপনি মিডিয়ামের মতো একটা অথরিটেটিভ সাইটে নিজের জন্য একটা আর্টিকেল লিখে রাখলেন। এর পাশাপাশি যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে সবগুলোতে সেম নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলেন, সো টাইটেলটা সেম হচ্ছে। তখন মোটামুটি এই হচ্ছে লাস্ট আপডেট। সে টাকা পাঠাইছে, আমি তার সাথে কথা বললাম, টাকাটা রিসিভ করছি, দেন আজকে হচ্ছে তার সাথে আমার বসার কথা। বাট আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাওয়ার পর সে যে উধাও হয়ে গেছে, এখন পর্যন্ত সে আসে নাই। হোপফুলি সে চলে আসবে দেন হচ্ছে আমি আমার প্রথম আজকের কাজটা আর কি শুরু করব। এটা আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট হবে তাকে নিয়ে। পুরো প্রক্রিয়াটা জটিল বাট টু মাচ প্রসপেক্টফুল, সাস্টেইন করার মতো একটা প্রসেস এইটা। অনেক সময় আমরা চিন্তা করি না যে মার্কেট প্লেসের বাইরে আউটরিচ করব, দুমদাম মেসেজ করব, দেন হচ্ছে আমি ক্লায়েন্টের রেসপন্স পেয়ে যাব। এই ফ্যাক্টগুলো আসলে এইভাবে কাজ করে না। করে ক্ষেত্র বিশেষে বেশ ভালো কাজ করে, বাট আপনি যদি একটা প্রপার পোর্টফোলিও মেক করে এরকম আপনার একটা সলিড পোর্টফোলিও থাকে, সেই ক্ষেত্রে হয় কি ক্লায়েন্টের আসলে আর ডিনাই করার কোনো কিছু থাকে না। কারণ আপনি তাকে হাতে কলমে দেখাই দিচ্ছেন, এভিডেন্স দিচ্ছেন যে আমি আসলে এই কাজেই এক্সপার্ট। তো আমি সবসময় আপনাদেরকে মোটিভেট করি যে আগে পোর্টফোলিও মেক করেন, দেন হচ্ছে ক্লায়েন্ট আউটরিচে মনোযোগী হন। আশা করি আর কিছু হোক না হোক অ্যাটলিস্ট আমার এই যে সাজেশনটা আছে এই সাজেশনটা যদি সবাই ফলো করেন তাহলে গতানুগতিক আউটরিচ টেকনিক অ্যাপ্লাই করে যতটা না সাকসেস পাওয়া যায় ইনশাল্লাহ তার চেয়ে বেশি সাকসেস আপনি পাবেন।
আজকের এপিসোডটা এখানেই শেষ করতেছি। কেস স্টাডিটা কেমন লাগলো আশা করি জানাবেন, আর যদি জানান তাহলে নেক্সটে এই ধরনের আরও ভিডিও করার উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।